বয়সের অহংকার সে টুকরো টুকরো করে ভেঙে দিবে। গোধূলি বিকেল, আকাশে সূর্যি মামা পশ্চিমে অস্ত যাবে যাবে ভাব। সন্ধ্যার পূর্বে বাগানের সৌন্দর্য আরো বৃদ্ধি করছে, সঙ্গে বিভিন্ন ফুলের মন মাতানো সুভাষের হৃদয়কে পুলকিত করছে। চার বন্ধু হাসি ঠাট্টায় মত্ত। যার যার নিজ কর্মব্যস্ততা থাকায় এখন আর আগের মতো তেমন আড্ডা দেওয়া হয় না। মেডিকেল ক্যাম্পাসের হাসি ঠাট্টার সঙ্গে সপ্তাহে সপ্তাহে প্রুফ দেওয়ায় আনন্দগুলো এখন আর নেই। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাওয়ায় কেউ আর কাউকে এখন আর অযথা রাগ দেখায় না। মারামারি খুনসুটিও কমে এসেছে। সৃজনের এক ছেলে, বয়স প্রায় বছর খানেক হবে, বন্ধুদের মাঝে সেই প্রথম বিয়ের হালখাতা পূর্ণ করেছে। মাহিন চাকরির সূত্রে যশোরের একটা হসপিটালে কর্মরত। আয়নার বিয়ে হয়েছে কিছু মাস, আরশির সামনে হবে। সুজন ছন্ন ছাড়া, তার কোনো পেশাই ভালো লাগে না। তবুও আঙ্কেলের অনুরোধে নিস্তব্ধ জোর করে তাকে হসপিটালে বসতে রাজি করেছে। বিয়ের জন্য সুজনের মা সারাক্ষণ বিলাপ করতে থাকে, অথচ সুজনের এক কথা। কি যে বলো না মা, বিয়ে আবার জীবনের কোনো অধ্যায়ের মাঝে পড়ে নাকি? বিয়ে হলো একটা ফালতু বিষয়। বিয়ে করে সারাক্ষণ বাবার মতো তোমার হাতে হাজারটা মায়ের খেতে আমি রাজি নই। শেষে বাবার মতো বোকা মহিলা যদি আমার কপালে জোটে, তবে তো ভারী বিপদ। তার চেয়ে বরং তুমি আশুতাকে বিয়ে করিয়ে দাও মা। ওর বয়স তো 18 হয়েছে, একদম ফার্স্ট ক্লাস, বুঝলে? সুজনের মা রাহেলা বেগম চোখ গরম করে ছেলের দিকে তাকাবেন। ছেলে বলে কিনা সে বোকা। হায় খোদা, এই ছেলেকে সে কি করে মানুষ করবেন? কত করে বলে, তোর কোথাও পছন্দ আছে কিনা বল বাবা, তবু বিয়েটা কর, আমরা সেই মেয়েকেই ঘরে তুলে আনব। সুজন তবুও এক পায়ে নারাজ, বলবে, কি যে বলো না আমার মিষ্টি বোকামা, আমার পছন্দ থাকলে তো তুমি সবার আগে জানতে। কি বলো, জানতে না? এই সুজনের পছন্দ হবে এমন কোনো মেয়ে পৃথিবীতে আছে নাকি? থাকবে কি করে? এই ভাগ্যবান সুজনের জন্য কি আর সে কোনো মেয়ের জন্ম হবে? সেদিন আমার মতো হ্যান্ডসাম ছেলের জন্য রূপসী মেয়ে আসবে, যাও মা, সেদিনই আমি বিয়ে করব। রাহেলা বেগম ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে থাকেন। এই দামড়া ছেলেকে আর সে কী বা বলতে পারবে? মারতে তো আর পারবে না। হাসি ঠাট্টার মাঝে নিস্তব্ধ সুজনের কাঁধে হাত রেখে বলল, তৃপ্তি কেবল নিজের মনে কথাটা বলে দিলেই তো পারিস। নিস্তব্ধর কথায় সবাই সায় দিল। সুজন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলল, কি বলছিস কি ভাই তোরা? আমি ওই অতৃপ্ত আত্মাকে আবার কি বলতে যাব? ও নির্ঘাত আমার গলা টিপে মেরে ফেলবে। আমি কিছু বলা বলির ভিতরে নাই ভাই। বন্ধুগণ হতাশ হয়। আর কত বোঝাবে তারা? ওরা স্পষ্ট দেখতে পায় তৃপ্তির জন্য সুজনের চোখে ঠিক কতটা ভালোবাসা, সে কলেজ লাইফ থেকে। অথচ ছেলেটা স্বীকার করতেই নারাজ। সুজন মনে মনে কৌতুক হেসে বলে, বলে দিলেই কি আর নিস্তব্ধ? তৃপ্তি আমার এক কথায় প্রত্যাখ্যান করবে, কারণ ওর মনে তো বিন্দুমাত্র তোর বসবাসের মতো মনের দখলদারি যে শুধুমাত্র তুই। প্রত্যাখ্যানের তীব্র প্রতারণার চেয়ে না বলে যন্ত্রণা পাওয়া যে অতৃপ্ত সমান। এই আমি তো বেশ ভালো আছি রে। চার বন্ধু বাইরে থেকে এসে দেখলো যুবতীগণ বসে বসে পীড়িতের আলাপ করছে। মাহিন টিটকারি করে বলল, কিছু মেয়ে মানুষ হচ্ছে ব্রয়লার মুরগি, যেখানেই মানুষ দেখবে ব্রয়লার মুরগির মতো মুহূর্তে গলে সিদ্ধ হয়ে আলাপ করতে বসে পড়বে। বুঝলি সৃজন? আরশি ফুঁসে উঠল, আস্তাক ফিরুল্লাহ, আমরা কোনো সিগারেট ফিগারেট খাইনি, মাঝে মাঝে এই সৃজন একটু একটু খায় আর কি। সুজন মাহিনের মাথায় টোকা মারতেই তার সম্ভিত ফিরল। সঙ্গে সঙ্গে সে জিভ কাটল। ইস, হিসাবে গন্ড হয়ে গেছে রে। সুজনের পিছে গিয়ে ফিসফিস করে বলল, আন্টি এখানে আছে, তুই আমায় বলবি না হাম্মক? তোরা এখন জুতা পিটা করতে মন চাইছে। এতদিনে তিলে তিলে গড়ে তোলা পেস্টিস তোরা এক নিমেষে ধুলায় মিশে দিলি রে। অনিমা বেগম সরু চোখে ছেলে আর তার বন্ধুদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই সে আর বাসন্তী নিচে নেমে এসেছে। অনিমা বেগম ছেলের দিকে তাকিয়ে বললেন, তা তুমিও সিগারেট খাও নাকি বাবা? নিস্তব্ধ তুতলিয়ে বৃথা হাসার চেষ্টা করল। মাহিনীর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, না না মা, কিছু বলো। আমি সব ছাইপাস খাই নাকি? আমি খাই না, ওরাই মাঝে মাঝে খায় আর কি। আমি নিষেধ করি। বেয়াদব বলে শোনেই না। তুমি তো বাবার মতো গোয়েন্দাগিরি শুরু করেছো মা, এটা কিন্তু একদম ঠিক না। অসভ্যের দল তার প্রেস্টিজ পাঞ্চার করার ধান্দা নিয়ে এসেছে। তাসফি আর চোখে তাকালো নিস্তব্ধর দিকে। তার ভারী মজা লাগছে লোকটাকে এমন হেনস্থা হতে দেখে। সকলের হাসি ঠাট্টার মাঝে মাহিনার চোখে বাসন্তীর দিকে তাকালো। আজ পরিস্থিতি ভিন্ন না হলে ওই মিষ্টি মেয়েটা তার জিম্মায় থাকতো। হোক না বয়সে সে ছোট, ভালোবাসায় আবার বাজবিচার কিসের?
ওই যে মেয়েটা বুকে হাজার কষ্ট চেপে রেখে কিভাবে সকলের সঙ্গে হাসি মজা করছে, কেউ কি তার ভিতরে লুকানো ব্যথা কি বুঝতে পারে? কিন্তু মাহিন তো পারছে। পরিস্থিতি আজ তার অনুকূলে, তাই তো সে চেয়েও আজও মেয়েটার কাছাকাছি যেতে পারে না। সিগারেট 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 আমায় ধোঁকা দিয়েছে। সিগারেট খাওয়ায় নাকি অপরাধ হইয়াছে। আরে সিগারেট খাওয়ায় নাকি অপরাধ হইয়াছে। সিগারেট খাওয়া আজ আমি গাজার নৌকায় ঘুরি, তবুও মা আমায় আবার দেয় ঝাড়ি। কি হচ্ছে এখানে? নিস্তব্ধ ধমকে উঠল তাসফিকে। এই মেয়ের বানানো গান শুনে তার ফুরফুরে মেজাজ মুহূর্তে খিচিয়ে গিয়েছে। সে বেশ বুঝতে পারছে তাকে জ্বালাতে এই গান গাওয়া হচ্ছে। তাসফি দাঁড়িয়ে ছিল বেলকনিতে। নিস্তব্ধ প্রশ্নে সে ভাবলেশহীন কণ্ঠে জবাব দিল, বারে দেখতে পাচ্ছেন না কি করছি? আকাশ দেখছি, সঙ্গে স্পেশাল গানও তো গাইছি। শুনতে পাচ্ছেন না ডক্টর সাহেব? তাসফির খাপ ছাড়া জবাবে নিস্তব্ধের রাগ তরতর করে বেড়ে গেল। পুরুষটি রমণীর মাঝে থাকা দূরত্বটুকু ঘুচিয়ে দিল। তার দু হাত শক্ত করে চেপে ধরল ব্যালকনির রেলিংয়ের সাথে। আরও একটু নিচু হলো পুরুষটি। অহংকারী পুরুষের নিঃশ্বাস আছড়ে পড়ছে রমণীর চোখে মুখে। তাসফি চোখ বুঝে নিল নিমিষে। রমণীর মুখের কাছে নিজের মুখ নিয়ে পুরুষটি ফিসফিস করে ভয়ঙ্কর হুমকিমূলক বাক্য আওড়ালো। এত জ্বালাতন কেন করছে আমাকে? বোকা মেয়ে। আমার জ্বলন্ত অনলের পাশ হতে নিজেও পুরো ছাই হয়ে যাবে। মনে রাখেন আবালিকা মেয়ে, তাই সাবধান। নিস্তব্ধ তাকে ছেড়ে দিয়ে ভেতরে চলে গেল। তাসফি ফিসফিস করে বলল, তাহলে কেন পড়াচ্ছেন আমায়? আমি তো চাই আপনার অনলে পুড়িয়ে আমায় ছাই করে দিন, নিঃশেষ করে দিন এই তাসফি অস্তিত্ব। হৃদয়ে এঁকে দিন চন্দ্রের মতো মিষ্টি কলঙ্ক। আপনার অনলের আগুনে পুড়তেই তো প্রহর গুনছি অহংকারী পুরুষ। পরদিন তাসফির বাবা মোস্তফা সাহেব এসেছেন মেয়েকে দেখতে। ভদ্রলোক আবেগে আপ্লুত হয়ে পড়ল মেয়েকে দেখে। কদিন পর হয়তো সে আর এ আদরে মুখখানা দেখতে সুযোগ পাবেন না। কে বলতে পারে? বাবাকে দেখতেই তাসফি ও দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আস্তে মামনি, পড়ে যাবে তো। এখনো তোমার ছটফটানি স্বভাব গেল না মামনি। চুপ থাকো তো বাবা, মনে হচ্ছে কত জনম তোমায় দেখি না। দাদিকে কেন আনুনি? বুড়িকে বলবে সে যেন আমার তার আনহুকে আর কল না দেয়। মেয়ের অভিমানে মোস্তফা সাহেব মুচকি হাসেন। নিস্তব্ধ বাসায় থাকায় সেও শ্বশুরের সাথে কুশল বিনিময় করলেন। যতই হোক একমাত্র শ্বশুর তার। তাছাড়া সে একজন ডক্টর, কর্তব্য জ্ঞানহীন তার পক্ষে মোটেই সাজে না। ওই সব ছেলে মানুষই অন্য কারো দ্বারা সম্ভব। মোস্তফা সাহেব এসেছিলেন তাসফির ভর্তির কাগজপত্র দিয়ে যেতে। নিলয় সাহেবই নাকি তাকে বলেছে। আবার সন্ধ্যার মাঝেই সে প্রস্থান করেছে। তাসফির মন খারাপ হলো। আবার কবে তার বাবা আসবে? তার বাবা না আসুক, সে ঠিক সপ্তাহ খানেক পরে ও বাড়ি অবশ্যই যাবে। আর তার একমাত্র বাবাকে একদম চমকে দেবে। ডিনার শেষ, দাদু সকলকে বললেন, অনেকদিন তো ছেলের গদিতে থাকা হলো। এবারে আমি আমার পৈতৃনিবাসে ফিরতে চাই। আবার কোনো নাতি নাতনির বিয়ে হলে তখন আবার আসবো। সকলে বারবার করে থাকতে বললেও ওসমান শেখের কথা তিনি থাকবেন না। পরদিন ভোরের দিকেই দাদু রওনা হলো। অনেকটা পথ পাড়ি দিতে হবে। তাসফির মনটা আরও খারাপ হলো। দুদিন দাদুর সাথে গল্প করে বুড়োটার প্রতি ভারী মায়া জন্মে গেছে। যাওয়ার আগে দাদু তার মাথায় হাত বুলিয়ে বলে গেল, ভালো থেকো দিদিভাই। আর অসভ্যটা তোমায় বিরক্ত করলে সোজা ওই দাদুর টেলিফোন নাম্বারে একটা কল করবে, ব্যাস ওর শয়তানি একদম চুকিয়ে দেবো। কি ব্যাপার বলতো তাসফি? মুখটাকে এমন করে শুকনো কচুর পাতার মতো বানিয়ে রেখেছিস কেন? আরে বাবা, দাদু গেলে আবার এলো বলে। চল তো, আজ আমি আর বাবা তোর ভর্তির ফর্মালিটিস পূরণ করে বাইরে ঘুরবো। চল চল, ভেতরে চল। সন্ধ্যার পর নিস্তব্ধ প্রচণ্ড ক্লান্ত হয়ে বাসায় ফিরল। আজ রোগীর সংখ্যা ছিল বেশি। যেহেতু দুদিন ছুটি কাটিয়েছে, সকলে একসঙ্গে ভিড় জমিয়েছে। তাছাড়া আরও একটা কারণে তার মনটা বিষিয়ে গিয়েছে। দাদু এমনটা কেন করলো? মাত্র 17 বছর বয়সী একটা মেয়েকে তার সঙ্গে বিয়ে দিল। এখন কি তার পুতুল খেলার বয়স? এখন কি এই নাবালিকা মেয়েকে তার আলাদা করে পালতে হবে? তার ইচ্ছে ছিল সেই মেয়েদের একজনকে বিয়ে করবে, যে তার সকল দুঃখগুলোকে বুঝতে পারবে, তার সমস্যা হলে তার মতো ভেবে একটা সলিউশন দিতে পারবে। কিন্তু তাসফির পক্ষে কি তা সম্ভব? যতই সে নিজেকে বড় দেখাক না কেন, আসলে তার মাঝে তো সেরকম ম্যাচুরিটি এখনো আসেনি। যতই হোক সে তো পুরুষ মানুষ। পুরুষালী কামনা তার সর্বাধিক। তাসফির মতো বাচ্চা মেয়ে তো কি পূরণ করতে পারবে? কখনো না। ওইটুকু পুচকে মেয়ে কি করে তার ইচ্ছা পূরণ করবে? তার দানবীয় ভারী কি শরীর বহন করার ক্ষমতা ওই মেয়ে কখনোই রাখে না। তাছাড়া এই যে এখন তার এক গ্লাস ঠান্ডা শরবত দরকার, তা কি ওই মেয়ে বুঝতে পারছে? পারবে কি করে? স্বামীর প্রতি কি দায়িত্ব, সেটাই তো সে জানে না।
ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকে তাসফিকে বিছানায় এলোমেলো শুয়ে থাকতে দেখে তার মেজাজটা ধপ করে যেন আরও বেড়ে গেল। মনে হলো আগুনের মাঝে কেরোসিন ঢেলে দিয়েছে। তাসফির মসৃণ উন্মুক্ত পেট দৃশ্যমান নিস্তব্ধের চোখে। তার মাথা চারা দিয়ে উঠল এলোমেলো নিস্তব্ধ অনুভূতির দল। সে দ্রুত চোখ ফিরিয়ে নিল। না, আর পারছে না। এর দ্রুত সলিউশন দরকার। এভাবে আর তার পক্ষে থাকা সম্ভব না।